আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প জীবননাট্য। 8টা বাজে, শতে এখনো ঘুমোচ্ছে পড়ে পড়ে। নবাবই বাড়ছে দিন দিন। কান ধরে উঠিয়ে দাও গে, যাও। মায়ের প্রতি পিতার এই আদেশের সুরটা এমন মৃদু নয় যে মাকে কর্তব্যটা পালন করতে হবে। সতীশ নিজেই উঠে বসল। চোখ রোগড়ে ঘড়ির দিকে চেয়ে দেখল 6টা 35। বিরক্ত মুখে বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে এলো। প্রত্যহ এই একই ব্যাপার, চেঁচামেচি বকাবকির মধ্যে ভোরের ঘুম ভাঙা আর দিনের শুরু। তারপর সারাদিন চলবে তার জের। অহেতুক এই গোলমাল, বিশ্রী আর জঘন্য। ঘড়ির কাঁটা সরিয়ে দিয়ে ফাস্ট করে রাখার নোংরামিও বাদ যায় না মাঝে মাঝে। হ্যাঁ, নোংরামি ছাড়া আর কি। বাপ গুরুজন শ্রদ্ধার পাত্র, এসব কথা ভাবতে গেলে হাসি পায় সতীশের, বিদ্রূপের জ্বালাময় হাসি। ছেলেকে দেখেই জ্যোতিষ মুখ খিচিয়ে বলে উঠল, লাট সাহেবের ঘুম ভাঙল? কাল থেকে বলে রেখেছি না, 7টার মধ্যে না গেলে চিনি পাওয়া যাবে না। হুঁশ নেই বুঝি? চায়ের জল ফুটে যাচ্ছে চিনির অভাবে। সামান্য কথা, রোজই সইতে হয় এসব, কিন্তু আজকে হঠাৎ আপাতমস্তক প্রচণ্ড ক্রোধের একটা শিহরণ বয়ে যায় সতীশের ওপর দিয়ে। বাপের ক্রোধ কুঞ্চিত মুখের পানে তাকাতে ঘৃণা বোধ হয়। যা কখনো করে না, করতে সাহস করে না, তাই করে বসে। মুখের ওপর বলে, নর্দমায় ঢেলে দিন গে জল, খেতে হবে না চা। জ্যোতিষও খেপে ওঠে। তার মানে? কথার মানেটা কি হলো? মানে জানি না, কন্ট্রোলের লাইনে গিয়ে দাঁড়াতে পারবো না আমি, সোজা কথা। মরিয়া হয়ে বলে উঠল সতীশ। বটে, সোজা কথাটা আজকাল ভারী সস্তা হয়েছে দেখছি যে। লাইনে দাঁড়াতে পারবে না? 10টা খানসামা আছে যে, কলেজে উঠে ভারী লায়েক হয়েছ না? হঠাৎ সতীশ হেসে উঠল, রসক্ষুব্ধ বিদ্রূপের হাসি। ভালো চাইবার আরও কিছু বাকি আছে নাকি আমাদের? জ্যোতিষ বোধ করি ছেলের এই অসহনীয় স্পর্ধায় উত্তর দেবার উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছিল না। বিনা পানি এসে উদ্ধার করল। বলি, সকাল থেকে জলের কেটলি বসিয়ে উনুন জোড়া করে রাখলে চলবে? টাইমের ভাত দিতে হবে না আমাকে? এই যে তোমার নবাব পুত্তুর, ব্যাটা কন্ট্রোলে যেতে পারবে না, লাইনে দাঁড়াতে ওর উঁচু মাথাটা হেঁট হয়ে যাবে। বিনা একটা অদ্ভুত মুখভঙ্গি করে হেসে উঠল। তবে না হয় আমি গিয়ে লাইন দিই গে, তোমাদের বাপ ব্যাটার উঁচু মাথাটা তাল গাছে উঠুক। অনেক মাগেই তো যাচ্ছে আজকাল। একবার জ্বলন্ত দৃষ্টিতে মার দিকে তাকিয়ে সতীশ 7 আনা পয়সা হাতে করে খালি গায়ে বেরিয়ে গেল। বাপের ইতরতায় ওর রাগ হয়। হ্যাঁ, তার বেশি কিছু নয়, প্রচণ্ড রাগ। মনে হয় দপ করে একটা আগুন জ্বলে উঠবে মাথা থেকে। ভয়ানক একটা কিছু করে ফেলাও অসম্ভব বলে মনে হয় না, কিন্তু মার অভদ্রতা। কি একটা অব্যক্ত যন্ত্রণায় হৃৎপিণ্ডটা মোচড় দিয়ে ওঠে। চোখের কোলে কোলে ঠেলে আসে গরম এক ঝলক রক্ত। বাইরের হাওয়ায় পৃথিবীর বিষ নিঃশ্বাসে যে রক্ত বেরিয়ে আসবে জলের চেহারা নিয়ে। ঘৃণা, লজ্জা না ধিক্কার? অথচ এরকম ছিল না তো। জ্যোতিষের গোয়ার তুমি অভদ্রতা, ইতরতা বরাবর বিনাকে লজ্জা দিয়েছে, পীড়ন করেছে। এটুকু অনুভব করার শক্তি ছেলেবেলা থেকেই জন্মেছিল। মাকে ওর মনে হতো রূপকথায় পড়া বন্দিনী রাজকন্যার মতো। বড় হয়ে অদ্ভুত বীরত্ব দেখিয়ে বাবার হাত থেকে মাকে উদ্ধার করা, এমন কল্পনাও মাঝে মাঝে উঁকি দিয়েছে মনের মধ্যে। কিন্তু সেই মা, দিন দিন কি অধপতন হচ্ছে তার। রুক্ষ, তীক্ষ্ণ, সবসময় যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে বিনা ধারালো জীবকে সানিয়ে। কারুকেই ছেড়ে কথা কইবে না। স্বামী, সন্তান, গুরুজন, লঘুজন সবাইকে বিদ্বেষে। কিন্তু কেন? দারিদ্র, অভাব এত তাড়াতাড়ি নামিয়ে দেয় মানুষকে? নাকি সতীশের দৃষ্টিভঙ্গিরই পরিবর্তন ঘটছে? মায়ের হাসি মুখ স্মরণ করতে দেরি লাগে। কবে দেখেছে শেষ? জামা সেমিজের অভাবে খালি গায়ে ঘুরে বেড়ায় বিনা। ঝি চাকরের অভাবে কাজের কামাই নেই একদম। যন্ত্রের মতো খাটে আর যন্ত্রের মতো আওয়াজ করে, ব্যাস। 1 সের চিনি এনে দালানের মাঝখানে ধপ করে ফেলে দিয়ে পরিত্যক্ত বিছানায় এসে শুয়ে পড়ল সতীশ। এতক্ষণে মনে হলো জ্বর হয়েছে বোধহয়।
এত মাথার যন্ত্রণা কেন তাহলে? রগের শির যেন ছিঁড়ে পড়ছে। সতীশ চলে আসতেই পিছনে গোলমাল উঠল একটা। অপমানিত সংসার যেন সতীশের ধৃষ্টতায় অবাক হয়ে গেছে। বীণার গলা উঁচু পর্দায় উঠেছে। তখন বললাম, কলেজে ঢুকিয়ে কাজ নেই, মিলিটারি ফিলিটারিতে যা হোক একটা চাকরি জুটিয়ে দাও, সংসারের সাশ্রয় হোক। এখন দেখছো তো? দেখছি বই কি। জ্যোতিষের গলা ঘৃণায় কুঁকড়ে গেছে একেবারে। বেদ বেদ, শুধু বেতের জোরে শায়েস্তা করতে হয় আজকালকার ছেলেদের। হঠাৎ ছোট্ট বোনটার মিহি সুর শোনা গেল। পৃথিবীর আদিম পোশাকে উবু হয়ে বসে আছে নিশ্চয় বাপের কোলের কাছে। পেয়ালার তলানি একটু চায়ের প্রসাদের আশায়। দাদা পদ্য লেখে কিনা, তাই পাজি হয়ে গেছে এখন। পদ্য লেখে? কে পদ্য লেখে? সতে? জ্যোতিষ চমকে গেছে যেন। পদ্য লিখবে? পদ্য না ছাই, মিল নেই ছন্দ নেই, কটমটে কতগুলো বিদ খুঁটে কথা বসিয়ে দিয়েছে খাতা ভর্তি করে। দেখছিলাম একদিন যে। বিনা উত্তর দেয়। তাই তাই এত বার বেড়েছে ছেলের। জ্যোতিষ যেন এতক্ষণে হদিশ পেল ছেলের অবাধ্যতার। খাতাখানা দেখতে পেলে ছিঁড়ে ফেলো একদিন। প্রেমের পদ্য টদ্য লিখে বসবে কোন দিন। মা বাপের কর্তব্য হচ্ছে ছেলে মেয়েদের প্রত্যেক বিষয় সন্ধান রাখা। পিতৃকর্তব্যের চূড়ান্ত নিষ্পত্তি করে দেয় জ্যোতিষ। জ্বরের যন্ত্রণায় মাথা তুলবার ক্ষমতা লোপ না পেলে হয়তো উঠে পাতাখানা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলত সতীশ। ছিঁড়ে ফেলত জ্যোতিষের এই স্পর্ধা আর ধৃষ্টতা, সমস্ত সংসারের এই নোংরামি অসভ্যতাকে। একটু পরেই ঠুকল লীলা। পিঠোপিঠি দিদি, কিন্তু দিদিগিরিতে ওস্তাদ। তোর কি আসপদ্দারে সতে? চিনির ঠোঙাটা এমন করে ছুঁড়ে ফেললি যে দালানময় ছড়িয়ে গেল ঠোঙা ছিঁড়ে। চিনি বড় সস্তা না রে? নে চা খা। খাবো না, যা তোরা গিলকে। ওহ, আবার রাগ দেখো বাবুর। অমন করে তাকাচ্ছিস যে, নেশা টেশা করছিস নাকি আজকাল? চোখ লাল টকটকে একেবারে। সতীশ পাশ ফিরে শুলো। লীলা রাগে গম গম করতে করতে চায়ের পেয়ালাটা নিয়ে চলে গেল। এই নাও, তোমাদের ছেলেবাবুর রাগ হয়েছে, চা খাবেন না। তারপর যা আলোচনা চলতে লাগলো সেগুলো আর সতীশের মাথায় প্রবেশ করল না। জ্বরের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল এক সময়। জ্ঞান ফিরল প্রায় সন্ধ্যের সময়। মনে হলো কে যেন ঠান্ডা হাত মাথায় বুলোচ্ছে। লীলা? তাই হবে। ঘরের মেঝে জ্যোতিষ আর বিনা বসে ঝগড়া শুরু করেছে। গলায় দড়ি দিতে ইচ্ছে করে আমার, বিষ খেতে ইচ্ছে করে তোমার জ্বালায়। তাই খেও, আমারও হাড়ে বাতাস লাগে। বছরে একটা করে খাওয়ার মুখ বাড়িয়ে চলেছে, অথচ আয় বাড়ছে না এক পয়সা। তার উপর এই বাজার। 24 ঘন্টা শুধু এই চাই ও চাই, ফৈজত কত। একবেলা জ্বর হয়েছে, ডাক্তার ডাকতে হবে। আমি তো তোমার বিধান রায়কে ডাকতে বলিনি, পাড়ার শরৎবাবুকে বলে হোমিওপ্যাথি জল একটু। কিচ্ছু দরকার নেই, মা কালীর চন্নামের তোর খাইয়ে দাও গে একটু, সেরে যাবে। রোগ হবে না? সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছেন, 3 বেলা চান করছেন, ফ্যাশন কত। টোটো করে অমনি তো আর ঘোরে না, জিনিসের তালে ঘোরে। সকল জিনিসের কন্ট্রোল হয়েছে, পোড়া পেটের তো কন্ট্রোল হয় না। সকালবেলা জ্বরের ওপর বাছা আমার। হয়তো বিনার করুণ কণ্ঠস্বর মাতৃস্নেহে বিগলিত হয়ে আসত, কিন্তু যে আগুনটা অহরহ ধোঁয়াতে থাকে দপ করে জ্বলে উঠল, সেটা মায়ের শেষ কথায়। উঠে বসল সতীশ। আহ, বিরক্ত করো না বলছি। চলে যাও সবাই ও ঘরে, চলে যাও শিগগির। মাথার যন্ত্রণায় আমি মরে যাচ্ছি। কানের কাছে গজগজ করতে এলেন সবাই। যা বেরো বলে লীলাকে একটা ঠেলায় চৌকি থেকে নামিয়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল আবার। আশ্চর্য, চুপ হয়ে গেল সকলে। জ্যোতিষ চেঁচিয়ে উঠল না, বিনা গালাগাল দিলে না, লীলা অপমানে মর্মাহত হয়ে কড়া কড়া কথা শোনালে না। ভয় পেয়ে গেল নাকি? না হলে লীলার জায়গায় বিনা এসে বসল কেন কুণ্ঠিতভাবে ঠান্ডা জলের পটি নিয়ে? জ্যোতিষ জামাটা গায়ে দিয়ে সত্যি বার হলো শরৎবাবুর উদ্দেশ্যে। জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে মনে মনে প্রতিজ্ঞা করল সতীশ, বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে ওকে। বাস করা আর চলে না এ বাড়িতে। এরা যেন ওর কেউ নয়, কোনো সম্পর্ক নেই কারুর সঙ্গে হৃদয়ের মনের ভালোবাসার, রক্তেরও না।
মায়ের হাতখানা কপাল থেকে ছুঁড়ে ফেলে দিতে পারলে যেন ওর শান্তি হয়। শরৎবাবু এলেন, নাড়ি দেখলেন, পেট ঠুকলেন, মোটা কতক জলের ব্যবস্থাও করলেন। বিনা বসে রইল মাথার কাছে পাখা হাতে করে। অনেক রাত্রে ঘুম ভেঙে গেল আরেকবার, ঝগড়ার শব্দে নয়, ফিসফিস কথার আওয়াজে। ও তো ঘুমিয়েছে, চলো না, ঘুমিয়ে নেবে একটু। চুপ, এতক্ষণে গাটা জুড়োচ্ছে বোধহয়। বাতাস বন্ধ করলে ঘুম ভেঙে যায় যদি। না না, অঘরে ঘুমোচ্ছে। চলো, সারাদিনের খাটাখাটুনির শরীর, আর জাগলে রোগে পড়ে যাবে যে। পাখাটা বিনার হাত থেকে জ্যোতিষী নামিয়ে দিয়ে রাখলে একপাশে। দুটো ঘরের মাঝখানের দরজাটা খিল দিলে না আজকে, রাখলে আধ ভেজিয়ে। হয়তো রোগা ছেলের ওপর একটু সহানুভূতি, কিন্তু ঘুমে কি সত্যই কাতর হয়ে পড়েছিল বিনা? সারাদিনের পরিশ্রমের ক্লান্তিতে এলিয়ে আসছিল শরীর। অনুচ্চ কথা আর চাপা হাসির শব্দ পাওয়া যাচ্ছে মিনিটের পর মিনিট, হয়তো ঘন্টার পর ঘন্টা, হয়তো যুগ যুগান্তর। প্রবল জ্বরের পর জ্বর ছাড়ার অবসাদ এনে দেয় একটা অদ্ভুত অনুভূতি। হালকা শরীর যেন পারিপার্শ্বিক আবেষ্টনী থেকে আলগা হয়ে গেছে, মাধ্যাকর্ষণের বাইরে চলে গেছে যেন। জ্যোতিষ বিনা সত্যই ওর বাপমা নাকি অপরিচিত কেউ? হঠাৎ ওদের ওপর অনুকম্পায় মনে মনে হেসে উঠল সতীশ। রাগ করবে কার ওপর? রাগ করবারই কি যোগ্য এরা? জ্যোতিষ আর বিনা, শৈশব কি পার হয়েছে ওদের? ঘণ্টা কতক আগেই বিনা গলায় দড়ি দিতে চাইছিল না বিষ খেতে, জ্যোতিষ সায় দিচ্ছিল না তাতে। আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প জীবননাট্য এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।